কিছু ছাত্র হাসপাতালে গিয়ে সেখানে ক্লিনলিনেস হচ্ছে কি না দেখছে এবং নিজেরা দায়িত্বপূর্ণ হাতে গ্লাভস টাভস লাগিয়ে তো এরকম কাজ করছে। তো এরকম এক হাসপাতালে বা কোনো একটা জায়গাতে ভাবে গেছে, যাওয়ার পর এক ডাক্তারের সঙ্গে তাদের বেশ হটটক হলো। তো ডাক্তার মেজাজ হারিয়ে ফেলেছে, সে একেবারে প্যান্টের চেইন খুলে হেড অফিসের ব্যাটারি দেখাই দিয়েছে। তো এটা নিয়ে যে একটা বিশ্রী অবস্থা হয়েছে বলার মতো না। এরপরে পুলিশ কর্মকর্তা একজন দেখলাম আজকে কে বা কারা পাঠিয়েছে, মানে একজনকে পুরো উলঙ্গ করে শুধুমাত্র জাঙ্গে পরিয়ে রিক্সার উপর তুলে আমার ভিডিও মোবাইলে পাঠিয়েছে। ওরা গান গাচ্ছে আর তাকে বলছে তুমিও গান গাও, এবং সে তার ওই মোবাইল নিয়ে ওদের সাথে বাধ্য হয়ে গান গাওয়ার চেষ্টা করছে উলঙ্গ অবস্থায়। হোয়াট এভার বেবি, সে কিসের জনগণ নাকি একজন বয়স্ক লোক, এবং যখনই সে একটু গান গাইতে ভুল করছে মুহূর্তের মধ্যে আশেপাশ থেকে তাকে খোঁচা দেওয়া হচ্ছে। আই ডোন্ট নো এ কি বাংলাদেশের না এটা ভারতের, এটা কি অভিনয়, এটি কার্টুন, বাট এটা কিন্তু সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তো এই কারণে মানে এখন যে সময়টা যাচ্ছে কিয়ামতের ময়দানে বা রোজ হাসরে এক একটা দিন 50,000 বছরের মতো লম্বা হবে। তদ্রূপ এখন যে নতুন সরকার, তারা রাজনীতিতে একেবারে অনভিজ্ঞ। এখানে যারা আছে, আমি পার্থ যারা আছে, মানে আমরা তো আসলে অনেক জায়গাতে আছে, আমাদের সে যারা ছোট ভাই তাদের পর্যায়েরও তৃণমূলের রাজনীতি করার অভিজ্ঞতা এই প্রশাসনের যারা অনেক লোক আছে, হয়তো আমরা তাদের সামনে কলম ধরতে পারবো না বা তাদের সামনে আমরা এত আমাদের ডক্টরেট ডিগ্রি নাই, অনেক পাণ্ডিত্য তাদের আছে, কিন্তু রাজনীতির অভিজ্ঞতা তাদের নেই। আর তারা যে অফিসগুলোতে বসবে, ইটস কল পলিটিক্যাল অফিস, ইটস নট এ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস। যে অফিসগুলো উপদেষ্টাদের অফিস, ওই চেয়ারটা হলো পলিটিক্যাল অফিস। তো পলিটিক্যাল অফিস ম্যানেজ করার জন্য যদি কারোর মধ্যে পলিটিক্যাল ম্যাচুরিটি না থাকে, পলিটিক্যাল ট্যালেন্টই না থাকে, তাহলে সমস্যাটা কী হয়? আমরা এই 1000 লোক ডিসি সাহেবের রুমে যাওয়ার সঙ্গে সঙ্গে ডিসি সাহেব হার্ট ফেল করে মারা যাবে। তো এখন আমাদের যে পর্বত সমাজে সমস্যাগুলো রয়েছে, এগুলোর পলিটিক্যাল যে নিষ্পত্তি, অসংখ্য চাহিদা, সেই চাহিদাগুলো সমাধান করার জন্য যে পলিটিক্যাল কানেক্টিভিটি দরকার, এটা এই তত্ত্বাবধায়ক সরকার বা এই স্বল্পকালীন সরকারের পক্ষে সম্ভব হবে না। এরপরে যেটা মনে হচ্ছে যে সরকার এখনও তার শ্রেণী চরিত্র ঠিক করতে পারেনি। এটা কি বর্তমান মানে সংবিধান অনুযায়ী এই সরকারটা গঠিত হয়েছে, নাকি এটা আন্দোলনের ফসল, গণ-অভ্যুত্থানের ফলে একটি সরকার? যদি সংবিধান অনুযায়ী হয়ে থাকে বা সংবিধান অনুযায়ী যদি চলে থাকে, তাহলে সংবিধানে যেভাবে লেখা আছে তার একটাও এখন পর্যন্ত প্রতিপালিত হয়নি। যেমন ধরুন 15ই আগস্ট। এখন 15ই আগস্ট যেভাবে ডিফাইন্ড ইন দ্য কনস্টিটিউশন, এই যে সরকারি ছুটিটি, এটিকে এক্সিকিউটিভ অর্ডারে বাদ করা যায় কিনা, এটা নিয়ে অনাগত দিনে আগামী দিনগুলোতে কিন্তু প্রশ্ন আসবে। এবং এখন যারা আছে, কেননা সব দিন সবার সমান যায় না। এরপরে যে প্রচারণাগুলো হচ্ছে যে কারো ব্যক্তিগত শোক জাতীয় শোক হতে পারে না, এবং এটা ওয়াইডলি হচ্ছে। এবং আমাদের তরুণ প্রজন্মের যারা ছেলেমেয়েরা থেকে শুরু করে অনেকেই আমি দেখলাম কালকে রাতে বিভিন্ন জায়গাতে কনসার্টের আয়োজন হয়েছে, এই ঢাকা শহরে কনসার্টের আয়োজন হয়েছে। এটা সামাজিক একটা অস্থিরতার লক্ষণ, প্রচণ্ড অস্থিরতার লক্ষণ। অর্থাৎ একটা শোক দিবস 15 বছর যাবৎ আওয়ামী লীগ এটা যেভাবে জোরাজুরি করে, অতি বাড়াবাড়ি করে, এটার যে একটা ভাব গাম্ভীর্য ছিল, সেই ভাব গাম্ভীর্যটা বিরক্তির এমন একটা পর্যায়ে নিয়ে আসছে, সেই বিরক্তির প্রতিবাদ জানানোর জন্য আবার দেখা গেল সেখানে অনেকে নাচ গান করে কনসার্ট করছে। ফলে এই দায়িত্বগুলো, এই বিসাদৃশ্যগুলো আলটিমেটলি এই সরকারের উপর চেপে যাবে। এরপরে ধরুন বাংলাদেশ ব্যাংকে হাসান এস মনসুর সাহেবকে বসানো হয়েছে, গভর্নর সাহেবকে। তো গভর্নর যারা এই যাবৎকালে হয়েছে, হ্যাঁ আহসান এস মনসুর, না সরি নামটা বলা যায়, বাট হি ইজ ভেরি ক্লোজ টু মাইন্ড, আমার খুব ভালো সম্পর্ক। তো ওনারা IMF-এ কাজ করেছেন, আর এনজিও ব্যক্তিত্ব, মূলত এনজিও ব্যক্তিত্ব। ব্র্যাক ব্যাংকের আবেদ সাহেবের ওখানে চেয়ারম্যান ছিলেন। এটা জাস্ট ওই অনুষ্ঠানগুলোতে মানে সভাপতিত্ব করে। পলিসি রিসার্চ ইনস্টিটিউট, মানে তিনি নির্বাহী পরিচালক। এটা এনজিও, হ্যাঁ এনজিও। কিন্তু একটা প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক কিভাবে চালাতে হয়, একটা কেন্দ্রীয় ব্যাংক কিভাবে চালাতে হয়, সেই হাতে কলম শিক্ষা তার নেই। এটি গেল তার সমস্যা। দ্বিতীয় গ্রেডে 3 জন বা 4 জন যে ডিপটি গভর্নর, যেটা বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ এক্সপেরিয়েন্স, এবং তারা সব জায়গায়
এই গণ অভ্যুত্থানের ফলে তাদেরকে পদত্যাগ করতে হয়েছে, চলে যেতে হয়েছে, ফলে ওখানে যে ভ্যাকুয়ামটা তৈরি হয়েছে সেখানে আবার এক্সিকিউটিভ যারা ডিরেক্টর তাদেরকে এনে পূর্ণতা দেওয়া হয়েছে। প্রাইভেট ব্যাঙ্কগুলো দখল করার জন্য বড় বড় ব্যাঙ্কগুলো যেগুলো খুব ভালো, যেমন ইউসিবিএল ব্যাংক, এখন জাভেদ চলে গেছে, যাওয়ার সময় এখন ইউসিবিএল ব্যাংকে সবাই বলছে 12,000 কোটি টাকা চুরি করে নিয়ে গেছে। আইএফআইসি ব্যাংকে সালমান এফ রহমান সাহেবকে বাদ দেওয়ার জন্য মিছিল হচ্ছে। ইসলামী ব্যাংকে এস আলম যাদেরকে নিয়োগ দিয়েছে 8,000 কর্মকর্তা কর্মচারী, তাদের কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আবার এই যে এস আলমের যে 8টা না 5টা ব্যাংক আছে, এই ব্যাংকগুলোর যে সরকারি মানে বাংলাদেশ ব্যাংক থেকে যেভাবে তাদেরকে লিকুইড দিয়ে নগদ অর্থ দিয়ে বাঁচিয়ে রাখা হচ্ছিল অনেকটা কুইনাইনের মতো, এখন বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে তাদের কোনো টাকা দেবে না। তা টাকা যদি না দেয়, প্রথম আলোর আজকের যে রিপোর্ট যেটা দেখলাম যে প্রায় সবগুলো ব্যাংকেরই 5,000-6,000 কোটি টাকা করে মূলধন ঘাটতি রয়েছে। এখন এই ব্যাংকগুলো এই সময়টাতে যদি ক্রাইসিসে পড়ে, দেউলিয়া হয়ে যায়, এটা সামাল দেওয়ার ক্ষমতা ইউনূস সাহেবের নেই। এবং ইউনূস সাহেব আমাকে একবার বলেছেন, ওনার নিজের ব্যাংক গ্রামীণ ব্যাংকটা দেউলিয়া হয়ে গেছিল, এবং শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী যখন সেই 96 সালে ক্ষমতা আসলে, এক্স প্রধানমন্ত্রী আসলে না আসলে মানে আমার যেহেতু উনি নেত্রী ছিলেন, তো আমার মুখ থেকে এই সম্মানটা এসে যায়। আমি যদি এখন বিএনপি করি, কিন্তু আমি এই সম্মানটা হারাতে চাই না, ঠিক আছে? তো মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় এলেন, তখন ডক্টর ইউনূসের সাথে তার একটা দারুণ অ্যাডাপশন হলো, এবং বাংলাদেশ ব্যাংক থেকে 800 কোটি টাকা ঋণ দিয়ে শেখ হাসিনা কিন্তু এই গ্রামীণ ব্যাংককে উদ্ধার করেছিলেন। এবং এটা ডক্টর ইউনূস আমাকে নিজে বলেছেন যে আমার সঙ্গে তার এরকম সম্পর্ক। আমি এখনও বুঝলাম না উনি আমার প্রতি হঠাৎ রাগ হলেন কেন। উনি না হলে আমার গ্রামীণ ব্যাংকই বাঁচত না। তাহলে রিয়েল অবস্থা চিন্তা করেন, যদি 1996-97 সন, আজ থেকে কত বছর আগে, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যৌবন সব মানে তার যে প্রাণ শক্তি, সেটা দিয়ে তার গ্রামীণ ব্যাংক দেউলিয়া হয়ে গেছিল। আর এখন যদি তার নেতৃত্বের উপরে আমরা খুব বেশি আবেগপ্রবণ হয়ে যাই, তাহলে বাংলাদেশ ব্যাংক থেকে অন্যান্য ব্যাংকগুলোর যে এখন বাস্তব অবস্থা রয়েছে, সেটা কিভাবে সামাল দেবেন? তো এই সমস্যাগুলো মানে খুবই, তো ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে আমাদের জনগণের এরকম একটা আকাঙ্ক্ষা, সে চাইলেই অনেক কিছু করতে পারে, তার কথায় আমেরিকা চলে। তো জো বাইডেন, বারাক ওবামা, তার সঙ্গে বন্ধুত্ব এমন পর্যায়ে যে তার সঙ্গে চলে ফিরে এরা খুব গর্ব অনুভব করে। বাইডেন তার গলায়, মানে বাইডেন তো প্রশ্নই আসে না, বারাক ওবামা তার গলায় মালা পরিয়ে দিয়ে নিজের জীবনকে কৃতার্থ মনে করেন। তো মার্কিন প্রশাসনের সঙ্গে তার যে রিলেশনটা, এই সময়টাতে যদি খুব দ্রুত র্যাবের উপর থেকে মার্কিন স্যাংশনটা না ওঠে, তাহলে কিন্তু এই যে তার যে কানেক্টিভিটিটা, এই কানেক্টিভিটিটা তার জন্য বুমেরাং হয়ে যাবে। 2 নম্বর হলো যে আমরা মনে করছি যে আমাদের এই মুহূর্তে জাতীয় জন্য সবচেয়ে বেশি হলো ফরেন রিজার্ভের একটা সমস্যা। তো উনি যদি IMF, বিশ্বব্যাংক, ADB, IDB, জাইকা এই সমস্ত প্রতিষ্ঠান থেকে অ্যাটলিস্ট আমাদের এই অর্থ বছর সামাল দেওয়ার জন্য 30 থেকে 35 কোটি মানে বিলিয়ন, 30 থেকে 35 বিলিয়ন সফট লোন দরকার, একেবারে সফট লোন, আদারওয়াইজ ইকোনমি জাস্ট কলাপস। তো এটাও তাকে খুব দ্রুত করতে হবে, এবং ঠিক সেই কাজটা আমার কাছে মনে হয় তিনি এখনও পর্যন্ত শুরু করার দূরের কথা, চিন্তা করার সময় পায় না। এর কারণ হলো সাংবাদিকরা রাস্তা কেটে জিজ্ঞাসা করছে, কাল থেকে ওটা জিজ্ঞাসা করছে, বিভিন্ন রকম মানে ছোটোখাটো সমস্যা নিয়ে স্থানীয় উত্তেজনা প্রশমনের জন্য আমরা তাকে ব্যবহার করছি। সো এটা একটা বিরাট সমস্যা, এবং এই সমস্যা তার জন্য কী পরিণতি আনতে পারে, আমি ক্যাপ্টেন জেমস কুকের একটা কাহিনী বলে তারপর আমার এই পর্বটা শেষ করছি। ক্যাপ্টেন জেমস কুক হাওয়াই দ্বীপপুঞ্জ, যেটা হনলুলুজার রাজধানী, ওয়ান অফ দ্য ফাইনেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড, এটা তিনি আবিষ্কার করেছিলেন। তো ওখানে সব রেড ইন্ডিয়ানরা বসবাস করতেন, গায়ের রং কালো। তো যখনই জেমস কুক তার লোকজন সহকারে সেখানে নামলেন, ইংরেজ নাবিক, সবাই মনে করলো আকাশ থেকে দেবতা আসছে, এবং তারা কোনো রকম যুদ্ধ না করে অস্ত্র সমর্পণ করে তার অনুগত হয়ে গেলেন এবং বললেন যে আমরা এই দেবতা পেয়েছি, অল আর হোয়াইট ম্যান। তো এভাবে কয়েকদিন গেল, এবং কিছুদিন পরে দেখা গেল যে ওই জেমস কুকের মানে স্কিন ডিজিজ হয়েছে। তখন এর লোক বললো যে আরে এ তো দেবতা না, দেবতা তো কথা না। এখন তখন করলো কি, সেই রেড ইন্ডিয়ানরা বিক্ষুব্ধ হয়ে জেমস কুক এবং তার সঙ্গে সাথে সবাইকে গণপিটুনি দিয়ে মেরে ফেলল। তো যার জন্য খুব এক্সপেকটেশনটা, যদি এই যে শেখ হাসিনার পতন কেন হলো, কেউ কাজ করে নাই, সবাই মনে করছে সে ওলি আল্লাহ, সে সব সমস্যার সমাধান করতে পারে, ইন্ডিয়া তার কথা মতো বাংলাদেশের শূন্য মুখ করবে, এবং সবাই বসেছিল শেষ মুহূর্তে যে এই নরেন্দ্র মোদী এলো,
এই স্কুলেরই কোনো সমস্যাই নেই। এই যে তাকে যে অতি মানবী বানানো, এর ফলে কিন্তু দেখেন আজকে আওয়ামী লীগের সব লোকগুলো কোথায় যে কোন গর্তের মধ্যে কে পড়েছে একমাত্র আল্লাহ জানে, আর কে যে কি তসবিহ পড়ছে, দোয়া পড়তেছে তাও আমি বলতে পারবো না। অসংখ্য ধন্যবাদ গোলাম। কোনো দিনই হয়নি। 80 দশক তো তিনি খুব পজিটিভ ছিলেন, মানে একেবারে হিরো ছিলেন। আর তখন আমি ইনকিলাবে চাকরি করতাম। তো তখন আমার কাছে মনে হয় না যে সালমান সাহেবের মতো আমার একটা গাড়ি দরকার, অত বড় একটা অফিস দরকার। আমার কাছে আমি যেটা পরিশ্রম করতে চাই আলহামদুলিল্লাহ। তো সেই দিক থেকে যে বক্তব্যটা সেটা হলো, এই সমাজে আমাদের বাঙালির কতগুলো কালচার আছে। এই সমাজে এখনও বেয়াদবি পছন্দ করা হয় না। মুরব্বীদের সামনে কেউ সিগারেট খেলো, সে যত বড় হোক না কেন, গ্রহণযোগ্যতা পায় না। গ্রহণযোগ্যতা পায় না। আমাদের সমাজে এখনও পায়ের ভুর পা তুলে ক্রস লেগটা পছন্দ করে না। আমরা ওয়েস্টার্ন কালচারে দেখুন, জয় কথাবার্তা বলছিলেন, তো অনেকের সহানুভূতি আসছিল, কিন্তু হাতে যেই দেখলো ট্যাটু আঁকা, একটা গেঞ্জি পরে ট্যাটু আঁকা, সঙ্গে সঙ্গে কিন্তু তার সম্পর্কে নানা রকম সমালোচনা আসে। বা সোহেল তাজ ইজ এ কাইন্ড হার্টেড, গুড হার্টেড ম্যান। তো কিন্তু দেখা গেলো যে তিনি এইভাবে সবসময় মাসেল দেখান, পেশি দেখান। তো এই জিনিসগুলো সমাজ নিতে পারে না, যে না ওনার আসলে রাজনীতি করার দরকার নেই, উনি ব্যায়াম করলেই ভালো হয়। তো এই জিনিসগুলো বাস্তব অবস্থা হচ্ছে। এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তাদেরকে বুঝতে হবে যে সমাজে মিসক্রিয়েন্টস বলতে ইংরেজিতে যে শব্দ, এদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, এরা কিন্তু নেমে গেছে। বহু মানুষ যাদের নাম আওয়ামী লীগের খাতায় আছে কোনো কমিটিতে, একেবারে ভদ্রলোক মানুষ, তাদের জায়গা সম্পত্তি দখল করার জন্য, ভয় দেখানোর জন্য, চাঁদা আদায় করার জন্য লক্ষ লক্ষ পয়েন্টে প্রতিদিন লক্ষ লক্ষ ঘটনা ঘটছে। এটির জন্য পুলিশ, জনসচেতনতা, রাজনৈতিক দলগুলো এবং একটা যাকে বলা হয় অবাধ মত প্রকাশের স্বাধীনতা না থাকলে এই সমস্যাগুলো মানে একেবারে বোম ব্রাস্টিং হয়ে যাবে। আওয়ামী লীগ সামাল দিতে পেরেছে দীর্ঘদিনের কারণ হলো অলমোস্ট 35% জনসমর্থন তাদের ছিল, এবং মিলিটারি, জুডিশিয়ারি, সিভিল সার্ভিসে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সবাই তাদেরকে আনুগত্য প্রকাশ করে তাদের হুকুম মান্য করেছে। কিন্তু এই যে বর্তমান সরকার, তারা বিশ্বস্ত জুডিশিয়ারি, বিশ্বস্ত মানে আওয়ামী লীগের মতো বিশ্বস্ত প্রশাসন তারা আশাই করতে পারে না। আর তাদের আওয়ামী লীগের মতো কর্মী বাহিনী নেই, ছাত্রলীগ নেই, যুবলীগ নেই। তারপরে আওয়ামী লীগ যেভাবে খুব টার্গেট করে করে যেভাবে দমন পীড়ন করার জন্য ট্রেন আপ হয়েছিল, তারা বুঝেছিল যে না, পার্থকে যদি মেন্টালি, ফিজিক্যালি, ফাইন্যান্সিয়ালি দুর্বল করতে হয়, তাহলে তার কোন দুর্বল জায়গায় হাত দিতে হবে, তার কাছে সেই তথ্য ডাটা ছিল। তো সেই কাজগুলো তারা করেছে, নেতৃত্ব শূন্য করার চেষ্টা করেছে, এবং সবার শেষে যখন মনে করেছে তাকে পিক আপ করবে, তখন তাকে কিন্তু পিক আপ করে জেলখানাতে নিয়ে গেছে। সেম ফর মি, আমার ক্ষেত্র মির্জা ফখরুলকে কখন ধরতে হবে, কখন ছাড়তে হবে, কখন আদর করতে হবে, ও সব তার জানা ছিল। তো একটা নেতৃত্বের যে জায়গাটা, সেই জায়গাটা আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে, এবং এই নেতৃত্ব ধ্বংস করার জন্য তাদের সমস্ত যোগ্যতা ছিল, যেটি এই এখন যারা আছে তাদের সেই মেশিনারিও নেই। তারা ইচ্ছা করলে প্রতিটি ইউনিয়নে বিএনপির কয়জন নেতা আছে, আওয়ামী লীগের কয়জন নেতা আছে, কারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস পরিচালনা করছে, এই জিনিস জানতে তাদের আরও 20-50 বছর গবেষণা করতে হবে। কিন্তু তাদের পেছনে তো বড় শক্তি হচ্ছে দেশের জনগণ আছে। না, এটা একটা প্রথমত তাদের পিছনে কোনো কিছুই নেই। যেটা জনাব পার্থ যেটা বললেন যে ইটস এ ব্লেসিং অফ অলমাইটি। এখন যারা আসছেন তাদের প্রতি আল্লাহর কতটা দয়া করুণা, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আমি বলতে পারবো না। তবে যারা ক্ষমতা থেকে চলে গেছেন তারা মানুষের অভিশাপে চলে গেছেন, দুর্বিষহ অভিশাপ, বোবা কান্না। যেটাকে আপনাকে আমরা বলি যে দুটো শব্দ আছে, একটা হলো মজলুম, মানে ক্ষমতাধর লোকজনের অত্যাচারে যখন মানুষ অসহায় হয়ে পড়ে এবং আল্লাহ ছাড়া কোনো উপায় থাকে না, ফিজিক্যালি আপনি টর্চার করলেন, এটিকে বলা হয় মজলুম। যেমন জনাব পার্থ সাহেব মজলুম হয়ে পড়েছিলেন, তার আসলে কিছু করার। আর একটা শব্দ আছে মাহরুম, মানে কাউকে অপমান করা হয়, সম্মানিত লোককে অপমান করা হয়। এখন ধরুন তাকে মারেনি, কিন্তু তাকে এভাবে ইনসাল্ট করা হয়েছে, এমন সব প্রশ্ন করা হয়েছে, সে আল্লাহর কাছে কেঁদে দিয়েছে। হি ওয়াজ ক্রাইং টু অলমাইটি আল্লাহ, এটাকে বলে মাহরুম। আর হয়ে ছিল না ভাই, হ্যাঁ, এটিকে বলা হয় মাহরুম। তা আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে মাহরুম করে দিয়েছিল, অনেক মানুষকে মজলুম করে দিয়েছিল। আমি যা সেটা ছোট উদাহরণ দিই। 1962 সন থেকে আমার একটা বাড়ি, ছোট বাড়ি, গ্রামের বাড়ি, কোনো এটা অর্থনৈতিক বিচার আমার কাছে কোনো গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আমার মার স্মৃতি, আমার বাবার স্মৃতি, আমার ভাইদের স্মৃতি, ওই বাড়িতে, সেই বাড়িটা যখন বুলডোজার দিয়ে ভেঙে
অন্ততপক্ষে 50,000 লোকের সামনে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো। 3 মাস যাবৎ আমরা কেউ ঘুমাতে পারিনি। আমি, আমার স্ত্রী, আবার বাসর হয়েছে ওখানে, বিয়ে হয়েছে এখানে, আমার ভাইদের জন্ম হয়েছে এখানে। এই যে আমার যে কান্না, সেই কান্নার প্রেক্ষিতে আমি যখন আওয়ামী লীগের কোনো নেতার বাড়ি দেখছি যে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, তখন আমার সামনে, আমি এত বড় মহামানব হইনি, আমার সামনে শুধু ওই আমার বাড়ি ভাঙার দৃশ্যটা সামনে চলে আসছে। তো এইরকম অনেক অপরাধের কারণে এই যে অভ্যুত্থানটি, এটা হওয়ার কথা ছিল না। এর কারণ হলো এই অভ্যুত্থানটির জন্য তাদের দাবি ছিল ভেরি সিম্পল, আমরা কোটার পরিবর্তন চাই, সাম্যতা চাই, এটি বাড়তি ছিল। তারা এটাকে তাচ্ছিল্য করেছে, যেভাবে পাকিস্তানিরা তাচ্ছিল্য করেছে। পাকিস্তানিরা বলেছে যে এই বাঙালি লুঙ্গি পরে হাঁটে, এদের কোনো শক্তি নাই, উই আর দ্য 7th বিগেস্ট লার্জেস্ট আর্মি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পাকিস্তানিরা বলেছিল। আমাদের মধ্যে পাঠান আছে, আমাদের বালুচ আছে, যারা পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধা জাতি। আর এই ভেতো বাঙালি, তারা সারাদিন পান্তা ভাত খায়, বিচি কলা খায়, আর সারাদিন নাট ডেকে ঘুমায়, ওরা কিসের যুদ্ধ করবে? এবং সেই তাচ্ছিল্যের জবাব আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার মাটিতে যেভাবে দিয়েছেন, ওটা যদি 9 মাস হয়, এখানে 9 দিনও নয়, ঠিক আমার মনে হয় যে 2-3 ঘন্টার মধ্যে। আমি তো জনাব পার্থ তখন জেলে ছিলেন, 5 তারিখের কথা বলবেন। হ্যাঁ, 5 তারিখে আমি বাইরে ছিলাম। আমি বাসা থেকে বের হয়েছি 10টা থেকে 12টা পর্যন্ত আমি ঢাকা শহরে দেখেছি। আমি একটা জায়গাতে জনগণ দেখিনি, কোনো লোকজন ছিল না। এবং আই ওয়াজ অ্যাবাউট, আমাকে গুলি করার মতো পর্যায়ে, আমি রিক্সায় করে যাচ্ছি, দূর থেকে পুলিশ, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সারা শরীর ভিজে গেছে। মানে আমার ভাগ্য ভালো যে সামনে দিকে একটা আর্মির গাড়ি যাচ্ছিল, যদি তা না হতো আমাকে গুলি করে দিত, এত অ্যাঙ্গার ছিল পুলিশের। তো যাই হোক, হঠাৎ করে এই 1টার পর থেকে খবর আসা শুরু করলো, এখান থেকে লোক আসছে, ওখানে মিছিল হচ্ছে, যা কিছু হচ্ছে, এবং 3টার মধ্যে গণ অভ্যুত্থান। তাহলে আপনি চিন্তা করুন যে আমার দৃষ্টিতে 2 ঘন্টার মধ্যে, অনলি 2 ঘন্টার মধ্যে গণ অভ্যুত্থান হয়েছে। এরপরে দেখুন গণভবনের যে দৃশ্য আমরা দেখেছি, তারা দুপুরে খাবেন, এই জন্য শাহী খাবার প্রস্তুত হয়েছে, সেই বুফে খাবার, সেই বিভিন্ন সে রাজস্বিক যারা বাবুর্চি তারা রান্না করেছে, কত পদের খাবার, মুরগির রান, পোলাও, কুরমা, রোস্ট, কত কিছু রান্না হয়েছে, এবং সবাই মিলেমিশে খাবেন। তারা সেগুলো মুখে দিতে পারেন, তারা সেখান থেকে সব পালিয়ে গেছেন, এবং সব কিছু গরম টাটকা, মনে হয় এইমাত্র চুলা থেকে নামিয়ে টেবিলে রেখেছে। আর ওই খাবারগুলো অভ্যুত্থানকারী ওরা কোনোদিন ভাবে নাই যে ওদের জন্য গণ অভ্যুত্থানের এই যারা আছে তাদের জন্য রান্না করা জিনিস, একদম গরম গরম সেই খাবারগুলো তারা খেয়েছে। তো এই যে জিনিসগুলো, যে এই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যে কত কিছু ঘটান, এই শিক্ষাটা আপনি এখন পর্যন্ত, আমি যদি ভবিষ্যতে, আমার জানি না আমার ভাগ্যে রাজনীতি করার কোনো বা ভবিষ্যতে কোনো রাজনৈতিক পদ পদবি পোর্টফোলিও আমার তকদিরে আছে কিনা আমি জানি না, কিন্তু বিশ্বাস করেন আমার, যখন আমি মনে করি একজন এমপি, একজন মন্ত্রী, একজন প্রধানমন্ত্রী আমাকে বানানো হবে, এবং এই যে এইরকম একটা বিভৎস পরিণতি আমার কপালে আসবে। এখন একজন আওয়ামী লীগের লোকজন নেই যার অন্তরে ভয় নেই। একজন খুব অনেস্ট আওয়ামী লীগ নেতা আমাকে টেলিফোন করলেন, আমি জানা মতে A to Z অনেস্ট। তা আমি বললাম যে আপনি ঠিক আছেন? তো বলে যে তোমার কি মনে হয় আমি কি ঠিক থাকবো? তাই আমি বললাম যে আপনি তো অনেস্ট মানুষ, আপনার তো ঠিক থাকা উচিত। বলেন আমি ঠিক আছি বলে সে ফোন রাখছে। রাখার পরে একটু পরে আবার ফোন করছে, ফোন করে বলে যে আমি আসলে তখন আসল কথাটা বলতে পারিনি, তোমার ভাবি আমাকে বলছে তোমার সাথে ফোনে কথা বলার জন্য, আই মাইট হ্যাভ সাম প্রবলেম, তাহলে আমি যেন তোমার সাহায্য চাই, এই জন্য তোমার ভাবি বলছে। তো তুমি আমাকে এমনভাবে সম্মান করছিলে, আমার যে সমস্যা, আমি যে ভয় পাচ্ছি, এই কথাটা বলতে পারিনি, আমি বলতে পারিনি।